এই কি মা, কালকের এ ডাল আর এক মুঠো পান্তা? মা, আমার খুব খিদে পেয়েছে, এই কটা ভাত খাবো নাকি? খাবার সামনে নিয়ে খাবারের নিন্দা করতে নেই বাবা, এগুলো খেয়ে নে। তোর বাবা তো একটা দোকান দিচ্ছেন, দেখবি একসময় আমাদের সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে। ভালো লাগে না রোজ রোজ হয় দুবেলা পান্তা খাও, না হলে কচু খাও। আমারও তো ইচ্ছা হয় একটু মাছ মাংস খেতে। সবসময় এত খাই খাই আসে কোত্থেকে তোর? এখন তো দুবেলা খাবার খেতে পাচ্ছিস, কদিন আগে সেটাও জুটতো না। মুখ বুঝে খেয়ে নে। আহা গিন্নি, ছেলেটাকে এইভাবে কেন বকছো? ও ছোট মানুষ, ওর তো কোনো দোষ নেই, দোষ তো আমার। আমি অভাগা বাবা ওর, যে কিনা বউ বাচ্চাকে ভালো করে খাওয়াতে পারে না। বাবা, তুমি দুঃখ করো না, আমি আর কখনো খাবারের জন্য বায়না করব না। যখন যেটা দেবে সেটাই আমি খাবো। বউ, তুমি কিছু মুখে দাও, এভাবে সামনে বসে আছো কেন? আমার পেটে খিদে নেই, তুমি তো জানো। সকালে একটু জল খেয়ে আমার পেট পুড়ে যায়। হ্যাঁ, সেটা তো খুব ভালো করেই জানি আমি। এই সংসারে এসে তোমাকে কত কিছু না ত্যাগ করতে হয়েছে। তোমার মতো একটা বউয়ের সংসারে আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করি। সেসব কথা বাদ দাও, দোকানটার কি অবস্থা? বেচা কেনা কি বেড়েছে? এখন তো দেখছি একটু ভালোই চলছে, আস্তে আস্তে হবে। সবে নতুন দোকান দিলাম তো, সময় তো একটু লাগবেই। আমাদের সমস্ত পুঁজি ওই দোকানকে ঘিরে। জানি না সৃষ্টিকর্তা কপালে কি লিখে রেখেছেন, তবে যাই হোক, আমাদের সাথে মন্দ যেন না হয়। কিছু বুঝলে তুমি? বুঝলাম তো। কি বুঝলে? এটাই যে এবার এরা আমাদের থেকে ধনী হয়ে যাবে। যে করি হোক, এদের আমাদের থেকে ধনী হতে দেওয়া চলবে না। এবার বাড়ি চলো। আর কত হাঁটবে? এত হাঁটলে তো পায়ে ব্যথা হয়ে যাবে, শেষে আমাকেই পা টিপে দিতে হবে। তোমার ওই মোটা মাথায় আর ভালো বুদ্ধি বের হবে না। ভাবতে দাও কি করে এই দোকানটা দূর করা যায়। সবে মাত্র তো দোকানটাই শুরু করলো, কিছুদিন চালাক, তারপর না হয়। চুপ করবে তুমি, গাধা একটা। ওরা একেবারে ধরে গেলে তখন ভেবো। শোনো, আজ রাতে তুমি যখন ঘুমিয়ে যাবে তখন আমরা ওই দোকানে আগুন লাগিয়ে দেবো। এত রাতে তুমি হাটে যাবে নাকি? গেলে গেলাম, তাতে তোমার কি? এখন বলো আমার বুদ্ধিটা কেমন হলো? আমার বউ বলে কথা, বুদ্ধি তো হবেই। সন্ধ্যা থেকে শুরু হলো খুব ঝড় বৃষ্টি। মা, বাবা কি করে আজ বাড়ি ফিরবে এত ঝড় বৃষ্টির ভেতরে? ভয় নেই বাবা, কিছু হবে না। আয় এখানে গুটিয়ে বসি, আমি আছি তো, কিসের ভয়? কি ঝড় উঠলো, তাড়াতাড়ি দোকান বন্ধ করতে হবে, না হলে দোকানের সমস্ত জিনিস নষ্ট হয়ে যাবে। এমন অবস্থায় তো বাড়িও ফিরতে পারবো না। আজ না হয় দোকানের ভেতরেই থেকে যাব। আকাশ তাড়াতাড়ি দোকানটি বন্ধ করে তার ভিতরে শুয়ে পড়ল। এদিকে দোকানের পিছনে সুমন ও তার স্ত্রী গুটিসুটি মেরে বসেছিল। হঠাৎ ঝড় বৃষ্টিতে তারাও বেশ বিরক্ত হলো। কি করতে এলাম আর কি হচ্ছে? এই মূর্খ বৃষ্টিটা হওয়ার আর সময় পেল না। এবার বাড়ি কি করে ফিরবো? আমাদের কাজ আমরা করে ঠিক বাড়ি চলে যাও। এখন চারপাশ নিঝুম, কেউ নেই। চলো এই সুযোগটাই কাজে লাগাই। তাড়াতাড়ি চলো, এইবার না তো কেউ দেখে ফেলবে, তখন সর্বনাশ হয়ে যাবে। তারা তাড়াতাড়ি পায়ে হেঁটে বাড়ির পথে রওনা দিল। দোকানে আগুন জ্বলতে জ্বলতে বেশ বড় আকার ধারণ করলে আকাশ দোকান খুলে দেখলো চারপাশে আগুন জ্বলছে, যার ফলে সে বাইরে বের হতে পারল না। বৌদি, ও বৌদি, তাড়াতাড়ি দরজাটা খোলো, সর্বনাশ হয়ে গেছে। সারা রাত ঘুমাতে পারি নে বৃষ্টির জন্যে। এত সকালে আবার কে এসে দরজায় শব্দ করে? আরে শৈব ভাই, তুমি যে এত সকালে, সকাল কি হয়েছে? বৌদি, সর্বনাশ হয়ে গেছে। আকাশ ভাইয়ের দোকান
রাতে আগুনে পুড়ে গেছে। আকাশ ভাইয়ের অবস্থাও খুব খারাপ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি বলছো? এ কিভাবে সম্ভব? সৃষ্টিকর্তা, এ তোমার কেমন পরীক্ষা? চারদিক থেকে আমাদের এভাবে সর্বশান্ত করে দিচ্ছ। মা, তাড়াতাড়ি চলো বাবার কাছে, না জানি বাবা কত কষ্ট পেয়েছে। এখন ওনাকে ডেকো না মা, ওনার অবস্থা খুব একটা ভালো নয়, একটু বিশ্রাম নিক, তারপর না হয় ওনাকে ডেকো। আর হ্যাঁ, আপনাকে বলি, ওনার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এই নিন প্রেসক্রিপশন, আর এই ওষুধগুলো এখনই আনুন। কি হবে এবার, কি হবে? ঘরে আজকে খাবার মতো যার অবস্থা নেই, সে এত টাকা কোথায় পাবে? মা, আমাদের সেই সম্বল বলতে তো আর একটাই জিনিস আছে, আমাদের ধবলি। তুমি ওকে বিক্রি করে বাবার চিকিৎসা করাও। হ্যাঁ, এটা ছাড়া কোনো পথও নেই। তোর শখের ধবলিকে যে এবার বিক্রি করতে হবে। আকাশ কিছুটা সুস্থ হলেও তার শরীরে এক পাশ পুড়ে যাওয়ার কারণে সে প্যারালাইজ হয়ে গিয়েছিল। রিয়া ইটের ভাটায় কাজ করে, বেশ কষ্ট করে সংসার চালায়। পাশাপাশি তার বাড়ির পাশে এক টুকরো জমিতে কিছু গমও লাগিয়েছিল সে। ওঠো, ওই ওষুধটা খেয়ে নাও। তোমাকে কতবার বলেছি আমার জন্য ওষুধ আর এনো না। এত কষ্ট করে রোদে পুড়ে ভাটায় কাজ করছো, টাকাগুলো রেখে দাও, অসময় কাজে লাগবে। কাকা, তোমরা? কেন, আমরা কি তোদের বাড়ি আসতে পারি না? না হয় জমি জমা নিয়ে একটু ঝগড়া লেগেছিল তোর বাবার সাথে, তাই বলে কি তোরা আমাদের পর? তোরা তো আমাদের আপনজন। না, তোমরা তো আর আমাদের বাড়িতে আসো না। বাবা এতদিন বিছানায় পড়ে থাকলো, একদিনও তো আসোনি, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আসেনি, তখন রাগ ছিল তাই। যাই হোক, যে কথা বলতে এসেছি, জমিতে তো দেখছি ভালোই গম হয়েছে। এবার এই গম উঠিয়ে তোরা আর এই জমিতে চাষ দিবি না। কেন ভাই? জমিটা হিসাব মতো আমাদের, তোরা এবারে কষ্ট করে চাষ করেছিস বলে ছেড়ে দিলাম। একটাই তো পরিত্যক্ত জমি ছিল, ওটা এত কষ্ট করে আমি আর মা জমিটা ঠিক করলাম, আর এখন বলছো জমিটা তোমরা নিয়ে নেবে? এত ছোট একটা ছেলে কেমন মুখে মুখে তর্ক করে দেখো। তোদের বলার কথা আমি বলে গেলাম, বাকিটা সময় হলে আমরা বুঝে নেব। বাড়ি চলো এবার। শুনলে তো তোমার ভাই কি বলে গেল? কিভাবে চালাবো আমরা এই অভাবের সংসার? না খেয়েই তিনজন না হয় এই ঘরের ভেতরে মরবো, তারপরেও ও যা বলে তাই শুনবো। মানুষ হিসাবে যে ও বেশি সুবিধার নয়, কখন কোথা থেকে ক্ষতি করবে তুমি বুঝতেও পারবে না। ও যে আমাদের আপন ভাই হয়েও এত শত্রু হিসাবে আমাদের কেন যে দেখে কে জানে। পরের দিন সকালে রিয়া কাজে চলে গেলে শুভ বাড়ির সব কাজ গুছিয়ে বারান্দায় বসে। আমাদের জীবনটা কতই অদ্ভুত। সব গরিব মানুষের জীবনে কি এতই কষ্ট? ভাঙা ছাদ, দুবেলা খাবার, আর ময়লা ছেঁড়া পোশাক। শুভ, এই শুভ, সেই কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? মা, তুমি আজ এত সকাল সকাল চলে এলে যে? আজ কি কাজ নেই নাকি? না, মালিক আর কাজে নেবে না, সে ভাটা বন্ধ করে বিদেশে চলে গেছে। এবার আমাদের কি হবে মা? আমরা কি সত্যি সত্যি এবার যে না খেয়ে মরবো? জানি না শুভ, গমগুলো তুই আর আমি মিলে গমগুলো কেটে ফেলবো, সেগুলো বিক্রি করে যদি কিছু টাকা পাই তা দিয়েই না হয় কদিন চলবে। তোরা এটা কি করলি? আমার একমাত্র সম্বলটাও তোরা খেয়ে শেষ করলি। এতগুলো হাতি একসাথে? তোরা কেন এলি আমাদের খেতে? তোরা কি জানিস না
এগুলোই আমাদের পেটের খিদে নিবারণ করে? তোরা যে আমাদের পেটে লাথি মেরে গেলি, আমরা তো এবার না খেয়ে মারা যাব। মা, বাড়ি চলো, এখানে তো আর অল্প কটা কম আছে, এগুলো আর কি হবে? ওগুলোই কেটে নিয়ে চল বাবা, ঘরে যে খাবার আছে তা দিয়ে একদিন চলবে, তার পরের দিন না হয় গমগুলো কুটে কটা রুটি বানিয়ে খাবো, একটা দিন তো চলবে। ক্ষেতের মাঝে খুব সামান্য পরিমাণ গম ছিল, তারা সেগুলি কেটে বাড়ি নিয়ে গেল এবং শুকাতে দিল। দেখতে দেখতে দুদিন পার হয়ে যায়। মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ঘরে কোনো খাবার নেই বাবা, চল তোর কাকার বাড়ি গিয়ে ওখান থেকে কটা খেয়ে আসি, কাল গমগুলো কুটে রুটি বানিয়ে দিব। তাহলে মা, তাড়াতাড়ি চলো, কাল দুপুরে খাবার পেয়েছি, আর যে সহ্য হচ্ছে না। কাকা, কাকি, ওই যে হাজির হয়েছে, নিশ্চয়ই কিছু নিতে এসছে। এদের লাজ লজ্জা বলে কিছু নেই নাকি? যখন তখন ঝাড়টার দরে হাজির হয়ে যায়। কাকা, আমাদের বাড়িতে কোনো খাবার নেই, আমাকে কটা ভাত দেবে? সেই কাল দুপুরে খেয়েছি। আমাদের ভাত নেই, যা ছিল আমরা খেয়ে নিলাম। যখন তখন তোরা এটা ওটা নিতে আসিস, তোদের জন্য কি সবসময় আমরা নিয়ে বসে থাকি? ছোট মানুষ, ওকে এভাবে বকো না বোন, তোমরা তো আমাদের আপনজন, তোমাদের ছাড়া কোথায় যাব? নেওয়ার সময় আপনজন, এই ছোট লোকেরা অভিনয় করতে পারে ভালো। যা এখান থেকে, আর কোনো জিনিসের জন্য আমাদের কাছে আসবি না, তোদের দেখলে আমার বিরক্ত লাগে। আমি আর খাবার খেতে চাইবো না মা, তোমাকে আর কারোর কাছে ছোট হতে হবে না। পরের দিন রিয়া ও শুভ ঢেঁকেতে গমগুলো কুটে বাড়িতে আনলো। বাবা শুভ, তোর অনেক কষ্ট হয়ে গেছে, তুই একটু বিশ্রাম নে, আমি রুটি বানিয়ে তোকে খেতে ডাকবো। আচ্ছা মা, বাবা জল চাইলো, আমি বাবাকে একটু জল দিয়ে আসি। রিয়া আটা মেখে একটা রুটি বানাতেই রুটিটা সোনার রুটিতে পরিণত হলো। এমনকি যে পাত্রে রুটিটা রেখেছিল সে পাত্রটাও সোনাতে পরিণত হলো। এটা কিভাবে সম্ভব, এত জাদু? তাহলে এই রুটিটা যে পাত্রে রাখবো সব কি সোনা হবে? রিয়া রুটিটা যে পাত্রে রাখছিল সবগুলো পাত্রই সোনায় পরিণত হচ্ছিল। আমি আমি ভালো হয়ে গেছি বউ, দেখো আমি উঠে দাঁড়াতে পারছি, হাত পা নাড়াতে পারছি। এটা কিভাবে সম্ভব? সবই জাদুর রুটির জন্য। এমনকি রুটি যে পাত্রে রাখছে সেটাও সোনা হয়ে যাচ্ছে। দেখেছো মা, সৃষ্টিকর্তা আমাদের দিকে তাকিয়েছে, আমাদের এই কঠিন অভাবের সময় ঠিক একটা ব্যবস্থা করে দিয়েছেন তিনি। এবার আর আমাদের কোনো অভাব থাকবে না। হ্যাঁ বাবা, সবই ওই হাতির জন্য হয়েছে। ওই হাতিগুলো কোনো স্বাভাবিক হাতি নয়, সৃষ্টিকর্তা আমাদের ছোট জিনিসগুলো কেড়ে নিয়ে বড় জিনিস দিয়েছেন। দেখতে দেখতে তারা অনেক ধনী হলো। টাকা পয়সা, বড় বাড়ি, কোনো কিছুর অভাব ছিল না তাদের। যা কিছু এতদিন তারা কল্পনাও করেনি সে সবই এখন তাদের হাতের নাগালে। এসব তার ভাই সুমন ও তার বউ কোনোভাবেই সহ্য করতে পারছিল না। এইভাবে আর কতদিন হাত পা গুটিয়ে বসে থাকবে? যারা কিনা দুদিন আগে ভিখারির মতন আমাদের কাছে আসতো, তারা হঠাৎ করে এত ধনী হয়ে গেল, আর আমরা সেটা চেয়ে চেয়ে দেখবো? এছাড়া আর কি করবে এখন? অপদার্থ তুমি, কোনো কাজেরই নয়। চলো গিয়ে দেখি তাদের ধনী হওয়ার কারণটা কি। হ্যাঁ, তাই চলো। দেখলে? দেখলামই তো। তাহলে বলো এবার কি করতে হবে? ওরা এখান থেকে চলে গেলেই ওটা চুরি করতে হবে। রিয়া ও আকাশ রুটিটা খাটের নিচে রেখে পাশের ঘরে যেতেই
সুমন ঘরে ঢুকে রুটিটা বের করে আনলো। রুটিটা পাত্রের ওপর রাখো, আমার যা তস হয়েছে না। আরে দাঁড়াও দাঁড়াও গিন্নি, রাখছি তো, এত অধৈর্য হও না। সুমন রুটিটা একটা পাত্রের উপর রাখতেই রুটিটা গলে গিয়ে পাত্রের মধ্যে পোকা ভর্তি হয়ে গেল। এ কি? ওরে বাবা, পালাও! গিন্নি, পোকাগুলো আমাদের পিছনে, তাড়াতাড়ি দৌড়াও। বাঁচাও, এই পোকাগুলো আমাদের মেরে ফেললো। বাঁচাও ভাই, বৌদি বাঁচাও আমাদের। ভাই, লোভ করে তোদের জাদুর রুটি আমরা চুরি করেছিলাম, তারপর দেখ কি অবস্থা হয়েছে। ভাই, আমাদের ক্ষমা করে দে, এদের থেকে বাঁচা আমাদের। সুমনের কথা শেষ হতে না হতেই সব পোকাগুলো তাদের শরীরে বসে মুহূর্তের ভেতর তাদের অদৃশ্য করে দিল। আমাদের আর কোনো কিছুরই প্রয়োজন নেই। এই জাদুর রুটি আমাদের কাছে থাকলে না জানি কবে আমাদের লোভ বেড়ে যায়। হ্যাঁ, তুমি ঠিক বলেছো জাদুর রুটি। তুমি আমাদের অনেক উপকার করেছো, আমাদের অভাবে সংসারটা আলোকিত করেছো। আমরা তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো।